ক্লাস 9 তোমাদের রায় ও মার্টিন পুষ্পচিত্রার ইতিহাস বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 4 নম্বর স্কুল পর্যন্ত কমপ্লিট হয়ে গেছিল। আজ আমরা 5 নম্বর স্কুল অর্থাৎ চাকদহ রামলাল একাডেমি এই স্কুলটা কিন্তু কমপ্লিট করবো। ওকে, তো আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখো। একের দাগের কী দিয়েছে, সঠিক উত্তর নির্বাচন করে সঠিক উত্তরটি বেছে লেখো। একের দাগে দেখো, ফ্রান্সকে শান্ত অর্থনৈতিক জাদুঘর বলেছেন। এটাকে হবে অপশান এ, অ্যাডাম স্মিথ। ওকে, 2, বাস্তিল হলো ফ্রান্সের একটি দুর্গ, অপশান সি। 3টা কিছু কি, 3টা দেখো, রোবস্পিয়র ছিলেন, এটা হবে অপশান এ, জেকোবিন দলের নেতা। এরপর দেখো 4টা, রাজা সোরস লুইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল কারণ, এটা হবে অপশান সি, রাজা বিদেশিদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন। 5টা, কালন ছিলেন, এটা হবে অপশান এ, ফ্রান্সের অর্থমন্ত্রী। 6টা, নেপোলিয়ান বোনাপার্ট জন্মেছিলেন, অপশান এ, কর্সিকা দ্বীপে। 7টা, ট্রাফালগারের যুদ্ধে কোন দেশ পরাজিত হয়েছিল, এটা হবে অপশান সি, ফ্রান্স। 8টা, নেপোলিয়নের যুগ শুরু হয়েছিল, এটা হবে অপশান এ, 1799 খ্রিস্টাব্দে। 9টা, নেপোলিয়ান মস্কো দখল করেছিলেন, এটা হবে অপশান সি, 14 সেপ্টেম্বর 1812 খ্রিস্টাব্দে। 10টা, নেপোলিয়নের মৃত্যু হয়েছিল, এটা হবে অপশান সি, সেন্ট হেলেনা দ্বীপে। তাহলে আমাদের কী হয়ে গেল, আমাদের 5 দাগের কিন্তু 5 নম্বর স্কুলের 1 দাগের সঠিক উত্তর বেছে লেখো এই স্কুলটার, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। ওকে, এবার চলে এসে আমরা 2 দাগের। 2 দাগে দেখো কী দিয়েছে, 2 দাগে দেখো কী দিয়েছে। প্রথম যেটা দিয়েছে, লেতর দ্য ক্যাশে কি। দেখো লেতর দ্য ক্যাশে হলো, লেতর দ্য ক্যাশে হলো বিপ্লবের আগে ফ্রান্সে প্রচলিত এক ধরনের রাজকীয় গ্রেপ্তারি পরোয়ানা। এই পরোয়ানার মাধ্যমে যে কোনো ব্যক্তিকে বন্দি করে বিনা বিচারে দীর্ঘদিন জেলে আটকে রাখা যেত। ঠিক আছে, এবারে চলে আসছি পরের প্রশ্ন কী দিয়েছে। 2টা শূন্যস্থান পূরণ করো। ঐতিহাসিক ড্যাশ 1792 খ্রিস্টাব্দের 10 আগস্ট 10ই আগস্টের ফরাসি নাগরিকদের উত্থানকে দ্বিতীয় ফরাসি বিপ্লবে অভিহিত করেছেন। এটা হবে কী হবে, এটা হবে লেফেভর, ঐতিহাসিক লেফেভর। 3টা দেখো, দ্য স্পিরিট অফ লজ গ্রন্থটি কে রচনা করেন, এটা হবে মন্তেস্কু। 4টা দেখো, কোন যুদ্ধে ফরাসি নৌশক্তির দুর্বলতা প্রমাণিত হয়, এটা হবে ট্রাফালগারের যুদ্ধে। ওকে, 5টা দেখো, ক্যাম্পো ফার্মিও সন্ধি কি। এটা দেখো উত্তরটা কী হবে। দেখো 1797 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে অস্ট্রিয়ার সম্রাট দ্বিতীয় ফ্রান্সিস এবং ফরাসি সম্রাট নেপোলিয়নের মধ্যে একটি সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, এটাই ক্যাম্পো ফার্মিও সন্ধি নামে পরিচিত। তাহলে 1797 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে অস্ট্রিয়ার সম্রাট দ্বিতীয় ফ্রান্সিস এবং ফরাসি সম্রাট নেপোলিয়নের মধ্যে একটা সন্ধি স্বাক্ষরিত হয়, এই সন্ধিটাকে আমরা কী বলবো, ক্যাম্পো ফার্মিও সন্ধি। ওকে, এরপরে দেখো 6টা, শতদিবসের রাজত্ব বলতে কি বোঝো। এটা দেখো নেপোলিয়ান এলবা দ্বীপের নির্বাসন থেকে 1050 জন সৈন্য নিয়ে ফ্রান্সে ফিরে 1815 খ্রিস্টাব্দের 20 মার্চ মানে 20 মার্চ থেকে 29 জুন পর্যন্ত 100 দিন রাজত্ব করেন, যা শতদিবসের রাজত্ব নামে পরিচিত। তাহলে নেপোলিয়ান এলবা দ্বীপের নির্বাসন থেকে 1050 জন সৈন্য নিয়ে ফ্রান্সে ফিরে 1815 খ্রিস্টাব্দের 20 মার্চ থেকে 29 জুন পর্যন্ত 100 দিন রাজত্ব করেন, যা শতদিবসের রাজত্ব নামে পরিচিত। ওকে, এটা দেখো উত্তরটা তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো। ওকে, এবার কি হচ্ছে, ডাইরেক্টরি শাসন কি। দেখো 1795 খ্রিস্টাব্দের সংবিধান অনুসারে ফ্রান্সের শাসনভার 5 জন ডাইরেক্টরের হাতে তুলে দেওয়া হয়। তাহলে 1795 খ্রিস্টাব্দের সংবিধান অনুসারে ফ্রান্সের শাসনভার 5 জন ডাইরেক্টরের হাতে তুলে দেওয়া হয়, এই শাসন ডাইরেক্টরি শাসন বলা হয়, এই শাসনকে ডাইরেক্টরি শাসন বলা হয়। এরপরটা দেখে দিয়েছে কনস্যালেটের শাসন কি।
এটা দেখো, নেপোলিয়ান 1799 খ্রিস্টাব্দের 9 নভেম্বর ফ্রান্সের ডাইরেক্টরি শাসনের অবসান ঘটিয়ে এক নতুন শাসন ব্যবস্থা প্রবর্তন করেন, যেখানে 3 জন কনসালের হাতে শাসন ক্ষমতা অর্পণ করা হয়। এই শাসন ব্যবস্থাকে বলা হয় কনসুলেটের শাসন ব্যবস্থা। তোমরা কিন্তু মনে করলেই স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওকে, এরপরে চলে আসো 3 দাগের 2 নম্বরের প্রশ্ন 4টে লিখতে হবে। আমরা কিন্তু সবগুলোই করে দিচ্ছি। একটা দিয়েছে ফ্রান্সের পুরাতন তন্ত্র বলতে কি বোঝো। দেখো, যদি কারো কাছে এই বইটা থেকে থাকে ইতিহাস বই জীবন মুখোপাধ্যায়ের টেক্সট বুকটা, তোমরা কিন্তু এটা পাবে। কিন্তু এই যে পুরাতন ব্যবস্থা দেখতে পাচ্ছ, ফরাসি বিপ্লবের পূর্বে সারা ইউরোপে যে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা প্রচলন ছিল, ফরাসি বিপ্লবের পূর্বে সারা ইউরোপে যে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত ছিল, সাধারণভাবে তা পুরাতনতন্ত্র নামে পরিচিত ছিল। রাজতন্ত্রই ছিল এই যুগের প্রচলিত শাসন ব্যবস্থা এবং তা ছিল সম্পূর্ণভাবে স্বৈরাচারী। রাজারা ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাসী করতেন এবং বংশানুক্রমিকভাবে শাসনকার্য পরিচালনা করতেন। এই শাসনে সাধারণ মানুষের কোনো ভূমিকা ছিল না। সমাজ ছিল মধ্যযুগীয়, স্তরবিন্যাস ও সামন্ততান্ত্রিক। এই সমাজে 2 শ্রেণীর মানুষ ছিল, অধিকারপ্রাপ্ত বিশেষ সুবিধাভোগী আর অধিকারহীন বঞ্চিত শ্রেণী। অসামান্যই ছিল এই ব্যবস্থার মূল কথা। ওকে, এইটা ছিল প্রধান ব্যবস্থা। এইটুকু নিলে 2 নম্বর দিয়েছে, এইটুকু নিলেই হয়ে যাবে। তোমরা যদি ভালো করে লিখতে চাও, এরকম এর পুরোটাই কিন্তু দিয়েছে, তোমরা কিন্তু এই বইটা থেকে নিতে পারো বা তোমরা এখন স্ক্রিনশট নিতে পারো। ওকে, আমি একটু জুম করে দিচ্ছি, স্ক্রিনশট ভালো নিতে পারবে, দেখো নিতে পারো। ওকে, চলে আসি পরেরটা আমরা। সাকুলত কারা। দেখো, সাকুলতটা দেখে নাও ভালো করে। দেখো, শহরের দরিদ্র মানুষদের সাকুলত বলা হয়। এর আভিধানিক অর্থ হলো ঢিলে ঢালা, পালতুনো পড়তু। ব্রিচেস ব্যবহার করতো না। ছোট কারিগর, ছোট দোকানদার, দিনমজুর, গৃহভৃত্য এইসব মানুষ এই সম্পদের অন্তর্ভুক্ত। এরা বড় বড় শহরের পাশে শহরতলি বা ফবুর্গ এ বাস করত। দরিদ্র পীড়িত এইসব মানুষদের জীবনযাত্রার মান ছিল নিম্ন। হাতে কাজ না থাকলে তারা ভিক্ষা করতো বা অসামাজিক কাজে লিপ্ত হতো এবং গোলমাল পাকাতো। এরা বিপ্লবের সবচেয়ে জঙ্গি সমর্থক ছিল। এরা ছিল জাকোবিন ক্লাবের প্রধান শক্তি। রুদে এই জনতার বেশ কিছু মুখকে সামনে এনেছেন। তাহলে সাকুলত বলতে বুঝতে পেরেছো, এটা কিন্তু আমি বলছি বারবার, জীবন মুখোপাধ্যায় যদি এই জীবন মুখোপাধ্যায়ের ইতিহাস বইটা থাকে, তার কিন্তু পৃষ্ঠা নাম্বার 29 টেক্সট বুকটা থাকে, 29 পৃষ্ঠা কিন্তু সাকুলত তোমরা ভালো করে পেয়ে যাবে। ওকে, আর আমি বলে দিই, ইতিহাসের ক্ষেত্রে বা যে কোনো বিষয়ের ক্ষেত্রে টেক্সট বুকটা কিন্তু তোমার ভালো করে রিডিং মারতেই হবে। শর্ট প্রশ্ন ভালো করে পারার জন্য কিন্তু তোমার টেক্সট বুকটা ভালো করে রিডিং মারতেই হবে। ওকে, এরপরে যাচ্ছে 3 দেখে কোড নেপোলিয়ান। কোড নেপোলিয়ান দেখো, কোড নেপোলিয়ান দেখো, ফ্রান্সের বিভিন্ন স্থানে প্রচলিত নানা ধরনের বৈষম্যমূলক, পরস্পর বিরোধী এবং যুগের অনুপযোগী আইনগুলির সমন্বয় সাধনের জন্য নেপোলিয়ানের উদ্যোগে ট্রানসেটের নেতৃত্বে 4 জন বিশিষ্ট আইনজীবী দ্বারা সংকলিত নতুন আইনবিধি কোড নেপোলিয়ান নামে পরিচিত। এর বৈশিষ্ট্য কি? দেখো, কোড নেপোলিয়ানকে বিপ্লবের স্থায়ী বলা যেতে পারে। আর কি ছিল? মোট 2287টি বিধি সম্বলিত হয় এই আইন সংহিতা। আর কি? আইনের দৃষ্টিতে সমতা, ধর্মীয় সহিষ্ণুতা, যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরিতে স্বীকৃতি, সামন্ততান্ত্রিক বৈষম্যর বিলুপ্তি এবং ব্যক্তি স্বাধীনতা এই আইন সংহতির কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য। মতামত কী দিচ্ছি দেখো, ঐতিহাসিক ল্যাফেভার এই আইনবিধিকে ফরাসি সমাজের বাইবেল বলে অভিহিত করেছেন। তাহলে যখন কোড নেপোলিয়ান পড়বে তোমাদের এরকম করে সুন্দর করে গুছিয়ে লেখো, তাহলে কিন্তু 2 নম্বর তাহলে 2 পাবে, 4 থেকে তোমরা 4 পাবে। ঠিক আছে, দেখো সুন্দর করে লিখেছি। এভাবে কিন্তু তোমরা পরপর পয়েন্টিং করে করে লিখবে। তোমরা পারলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ক্ষেত্রে আরেক করে নিচ্ছি, স্ক্রিনশট নিতে সুবিধা হবে। ওকে, ঠিক আছে, এবার চলে আসো, ট্রাফালগারের যুদ্ধ কি? দেখো, তোমাদের কাছে যদি কারো কাছে জীবন মুখোপাধ্যায় বইটা থাকে, তোমাদের কাছে যদি জীবন মুখোপাধ্যায়ের বই থাকে, তার কিন্তু 41 পৃষ্ঠাতে
41 পৃষ্ঠায় কিন্তু এই যে জীবন মুখোপাধ্যায়ের বই, ইতিহাস বই, টেক্সট বুক এটা, তার 41 পৃষ্ঠাতে ট্রাফালগার যুদ্ধ পাবে। ফ্রান্সকে নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে ইংল্যান্ড, অস্ট্রিয়া ও সুইডেন তৃতীয় শক্তিজোট গঠন করেছিল। তাদের পক্ষে নেপোলিয়নের বিজয় রথকে স্তব্ধ করা সম্ভব হচ্ছিল না। ওকে, এই ঠিক এ সময় ইংরেজ সেনাপতি হোসেরিও নিলসন ট্রাফালগারের নৌযুদ্ধে ফ্রান্স ও স্পেনের যুদ্ধ নৌবহরকে ধ্বংস করেন। এই ঘটনা গোটা যুদ্ধের মুখর মুড়িয়ে দেয়। এরপর নেপোলিয়নের পক্ষে আর ইংল্যান্ড আক্রমণ করা সম্ভব ছিল না। তিনি 4 দিনের মতো ইংলিশ চ্যানেল ও সমুদ্রের ওপর নিয়ন্ত্রণ হারান। এরপর তিনি মহাদেশীয় অবরোধ পদ্ধতি আরোপ করার পরিকল্পনা করেন। সর্বশেষ বলা যায় যে এতদিন নেপোলিয়ন যুদ্ধের গতি নিয়ন্ত্রণ করতেন, এখন থেকে যুদ্ধের ওপর তার নিয়ন্ত্রণ হ্রাস পায়। বলা যায় যে ট্রাফালগারের পরাজয় ছিল নেপোলিয়নের পতনের প্রথম ধাপ। এটা হচ্ছে ট্রাফালগার যুদ্ধ। তোমরা যদি কেউ পারো এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওকে, এবার চলে আসো নেপোলিয়ন কেন স্পেন দখল করে। দেখো কেবলমাত্র পর্তুগাল নয়, নেপোলিয়নের লক্ষ্য ছিল স্পেন জয়। তার স্পেন আক্রমণের পশ্চাতে একাধিক কারণ ছিল। মার্খাম বলেন যে নেপোলিয়ন স্পেনীয় নৌবাহিনী সম্পর্কে যথেষ্ট উৎসাহী ছিলেন। তিনি এই নৌবাহিনী দখল করে তাকে আরও শক্তিশালী করে তোলার ইচ্ছা পোষণ করতেন। এটা ছিল 1 নম্বর। এবার চলে আসো 2 নম্বরে কী দিয়েছে দেখো। 2 নম্বর হচ্ছে নেপোলিয়ন মনে করেছিলেন যে ইউরোপের অন্যান্য দেশের মতো স্পেনের জনসাধারণও তাকে মুক্তিদাতা বলে অভিনন্দন জানাবে। এছাড়া বিপ্লবী সংস্কারসমূহ প্রবর্তন করলে স্পেনের মধ্যবিত্ত শ্রেণী তাকে তার সমর্থনকে পরিণত হবে। আর 3 নম্বর কী ছিল, তিনি আরও মনে করতেন যে ফ্রান্সের প্রাকৃতিক সীমা এবং নিজ বংশের শাসন বজায় রাখতে গেলে স্পেন দখল করা অতি প্রয়োজনীয়। এই ছিল স্পেন আক্রমণের কারণ। ঠিক আছে, এবার চলে আসো কবে কাদের নিয়ে নেপোলিয়ন যুদ্ধে তৃতীয় শক্তিজোট গঠিত হয়েছিল। এইটির উত্তর দেখো 1805 খ্রিস্টাব্দে জুলাই মাসে ইংল্যান্ডের উদ্যোগে অস্ট্রিয়া, রাশিয়া, সুইডেন ও ইংল্যান্ডকে নিয়ে নেপোলিয়নের বিরুদ্ধে তৃতীয় শক্তিজোট গঠিত হয়েছিল। ঠিক আছে, তাহলে আমাদের 1 দাগের মানে 1 নম্বরের প্রশ্ন এবং 2 নম্বরের যে শর্ট প্রশ্নগুলো ছিল 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্ন, এগুলো কিন্তু সব কমপ্লিট হয়ে গেল। আমি আগেই বলেছি বড় প্রশ্নগুলো কিন্তু এতগুলো মুখস্থ করার দরকার নেই। আমরা বড় প্রশ্নের কয়েকটা দিয়ে রাখবো, একদম পুরো কমন প্রশ্ন যেগুলো আসবে পরীক্ষায়, তার নিয়ে একটা ভিডিও বানাবো একটু পরেই, মানে এই ইতিহাসের এইগুলো শেষ হয়ে গেলে, মানে শর্ট প্রশ্নগুলো শেষ হয়ে গেলে। হ্যাঁ, তো তোমরা একটু ওয়েট করো। আর এবং চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে সমস্ত ভিডিও তোমাদের খুব তাড়াতাড়ি পেতে পারো। ওকে।